2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে মোট খরচ হয়েছে 23,000 কোটি টাকা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলছেন, যদি একই দিনে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের ভোট হয় তাহলে খরচ হবে মাত্র 600 কোটি টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টাও বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একসঙ্গে স্থানীয় এবং জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। আজকের ভোটে টেনে কথা বলবো সেই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটে টেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটে টেনে প্রতিদিনই আমরা রাজনীতির মাঠ থেকে নির্বাচন নিয়ে কি বক্তব্য উঠে এসেছে সেটি দেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে আমরা একটু দেখতে চাই নির্বাচন নিয়ে কে কি বলেছেন। আমরা একটু প্রথমেই দেখে নিচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হলে দেশের সকল সংকট কেটে যাবে। একই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বলেছেন, শীঘ্রই আসছে নির্বাচনের রোডম্যাপ। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যেটি আমি একটু আগেও বলছিলাম, যে একই দিনে স্থানীয় এবং জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। তিনি আরও বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অন্যদিকে জামাতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে রাজা নয় জনগণের সেবক হবে। শুরুতে আমরা যে প্রসঙ্গে কথা বলেছিলাম যে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করলে খরচ কমবে, কিন্তু সেটি আদৌ কি সম্ভব সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কাজী মাহবুবুর রহমান। জনাব কাজী মাহবুবুর রহমান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে জাতীয় সরকার এবং স্থানীয় সরকার নির্বাচন একই দিনে করা কিংবা আলাদা আলাদা করা যে আলোচনাটা আসছে সেই আলোচনায় যাব। তবে আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি জানতে চাই, উন্নত বিশ্বের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো আছে সেখানে আসলে কি ধরনের চর্চা আছে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন পৃথিবীর প্রায় দেশেই এগুলো কিন্তু সেপারেটলি হচ্ছে, ম্যাক্সিমাম দেশগুলোতে। তো কিছু কিছু নির্বাচন যে একসাথে হচ্ছে না তাও না, তবে স্থানীয় নির্বাচনের কমন ফেনোমেনা হলো এটা আলাদাই হচ্ছে। জাতীয় নির্বাচনের সাথে সাধারণত দেখা যায় যেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, মানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেখানে দেখা যায় যে রাষ্ট্রপতি নির্বাচনের দিন যেমন আমেরিকায় সিনেটের 1/3 সদস্য নির্বাচিত হন। তো এই মানে ন্যাশনাল অ্যাসেম্বলির যারা সদস্য হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় কংগ্রেসের যারা সদস্য হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, তারা প্রেসিডেন্টের সাথে ইলেক্টেড হন। কিন্তু কমনলি দেখা যায় যে ইভেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, ইংল্যান্ড বলেন এবং আমেরিকা বলেন, প্রায় দেশেই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন আলাদা। স্যার, সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলছেন 23,000 কোটি টাকা গত 4 বছরে 2001 থেকে 2024 সাল পর্যন্ত খরচ হয়েছে। যতগুলো স্থানীয় সরকারে ভোট করেছে সরকার, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সহ যতগুলো স্থানীয় সরকার নির্বাচন করেছে, যদি একই দিনে করা হয় সেক্ষেত্রে 600 কোটি টাকা খরচ নেমে যাবে। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে এটা তো অনেক বড় একটি ব্যাপার। এটা কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা হলো আর্থিক প্রণোদনা তো আছে এখানে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু ওই একই দিনে নির্বাচন করতে গিয়ে আমরা কম্পিটিশনটাকে ঠিক রাখতে পারবো কিনা, সিকিউরিটি এজেন্সিগুলোকে সর্ব লেভেলে কাজ করাতে পারবো কিনা, এবং এতগুলো প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো কিনা, ভোটারদের মানে ভোট দেওয়াটা নিশ্চিত করতে পারবো না, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে একটা বিলম্ব তৈরি হবে। কারণ একই সাথে যখন একই ব্যক্তি অনেকগুলো মানে প্রার্থীকে ভোট দিতে যাবে তখন তার সময় লাগবে। তো এই আমরা তো এমনি একদিনের জন্যই পাজলড হয়ে যাই, নির্বাচনগুলো ঠিকমতো করতে পারি না। সংসদে নির্বাচন করতে গেলে আমরা পাজল হয়ে যাই। সেখানে আমরা যখন স্থানীয় নির্বাচন করতে যাব এবং এখানে ভোটারদের দীর্ঘ লাইন থাকবে এবং এটা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনটা আরও দীর্ঘ সময় নিয়ে নেবে। এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় ভোটের যে সার্থকতা, ভোট অনুষ্ঠানের যে মূল টার্গেট, সেটা হলো মানে একটা স্বচ্ছভাবে এবং প্রত্যেক প্রার্থীর নিজস্ব
যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনের জায়গা থেকে ভোটারদেরকে নিজস্ব চয়েসের জায়গা থেকে স্পেস দেওয়া, সেই আমরা স্পেসটা আমরা দেওয়ার আপনার ক্ষেত্রে সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবো স্যার। যেটি বলছিলাম যে আসলে এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন তারা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আমরা কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও যুক্ত হব আমাদের অতিথির সঙ্গে। স্বাগত আরো একবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম আমাদের অতিথি কাজী মাহবুবুর রহমানের সঙ্গে, রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমান। আপনার কাছে যেটি প্রশ্ন ছিল সর্বশেষ, যেটি নিয়ে আপনি কথা শেষ করতে পারেননি, যে খরচ যে কমে আসবে এই আর্থিক বিষয়টাকে কিভাবে আমরা দেখব বা এটার সমন্বয়টা কিভাবে হবে? প্রথম কথা হলো ইলেকশনে আননেসেসারি খরচ হলে আপনি এটা কাট করতে পারেন, কিন্তু ইলেকশনের লক্ষ্য তো খরচ না। ইলেকশনের লক্ষ্য হলো একটা ফেয়ার ইলেকশন করা, ক্রেডিবল ইলেকশন করা, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা এবং ইলেকশনটা যেন পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়। সো আমাদের লক্ষ্য হলো এইগুলোকে প্রায়োরিটি দেওয়া। কত টাকা খরচ হলো, কত টাকা কমলো, সেটা দ্বিতীয় লক্ষ্য। কিন্তু যদি এই ক্রেডিবল ইলেকশন করার জন্য, ফেয়ার ইলেকশন করার জন্য এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন করার জন্য পয়সা বেশি খরচ হয়, তাতেও আমাদের কিন্তু করতে হবে। কিন্তু আমাদের কম্প্রোমাইজ করা যাবে না ওই জায়গাগুলোতে। আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশন ডেগুলোতে যে ব্যাপক প্রার্থিতার সমাহার হলে মানে লোকাল গভর্নমেন্ট এবং বলেন জেনারেল ইলেকশন, দুইটা জায়গায় যদি অনেক প্রার্থী হয়ে যায়, তখন কিন্তু প্রার্থীগুলোর মধ্যে কম্পিটিশন অনেক বেড়ে যাবে এবং এক প্রার্থীর, লোকাল গভর্নমেন্টের প্রার্থীর মাসেলম্যানরা দেখা যাবে আপনার এমপিকে সমর্থন করছে, আবার এমপির প্রার্থীর মাসেলম্যানরা দেখা যাবে লোকাল গভর্নমেন্টকে সমর্থন করছে, আবার আর্থিক লেনাদেনাও দেখা যাবে একই সাথে ব্যয় হচ্ছে। মানে একটা ভোট চাওয়ার জন্যই মানে দেখা যাবে যে একটা ভোট চাওয়ার জন্য আরও টাকা খরচ করার কথা ছিল 500, এখন দেখা যাবে 500 টাকায় 4টা ভোট কিনতেছে। তো তখন আরও ইলেকশনগুলোতে আর্থিক এবং মাসেলমানের ব্যবহারটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে না। এই জায়গা থেকে আমি বলছি, ইভেন আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে কিন্তু লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা কিন্তু বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন স্টেটে আলাদা আলাদাভাবে হচ্ছে, একই সাথে স্থানীয় সরকার নির্বাচনটাই হচ্ছে না। আর কেন্দ্রীয় সরকারের সাথে মানে কেন্দ্রীয় ইলেকশনের সাথে তার দূরের কথা, স্থানীয় সরকারের নির্বাচনটাই একসাথে হচ্ছে না। এবং আপনি দেখেন প্রেসিডেন্ট ইলেকশনের সময় কিন্তু আমেরিকাতে 1/3 সিনেটের নির্বাচন হয়। সো এরপরে কিন্তু তাদের মিড টার্ম আছে। তো বিভিন্ন সময় কিন্তু সেপারেটলি ইলেকশনগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এতে কি প্রবলেম হচ্ছে? আমেরিকাতে তো 3-4টা বার শুধু সাধারণ নির্বাচনগুলি হয়ে যাচ্ছে এবং এই যে স্টেটগুলো তো আলাদা আলাদাভাবে নির্বাচন কন্ট্রোল করছে। তো এগুলোতে তো তারা এত খরচ নিয়ে ভাবছে না, কারণ আসলে খরচের চেয়ে ইম্পর্টেন্ট হলো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়া। আপনি যদি দেশে গণতন্ত্র থাকে, ফ্রি ফেয়ার ইলেকশন থাকে, পিসফুল পরিবেশ থাকে, আর্থিক মানে অবস্থা আস্তে আস্তে বাড়তেই থাকবে, আপনার ডেভেলপ করতেই থাকবো। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে রক্ষা করতে না পারি, ডেভেলপমেন্টকে প্রায়োরিটিতে কোনো লাভ নাই। এখনও যদি আবার এই উন্নয়নের জন্য, টাকা রক্ষার জন্য নির্বাচনকে নিয়ে নানান কথাবার্তা বলা হয়, এটা ঠিক হবে না। ওনারা এখনও আমি মনে করি আগের সরকারের নানান আলোচনার মধ্যেই ওনারা ঘুরপাক খাচ্ছেন অনেকেই। তাদেরকে এই আগের সরকারের আলোচনা থেকে বের হয়ে আসতে হবে, ডেভেলপমেন্ট ফেনোমেনা থেকে বের হয়ে আসতে হবে। আমরা গণতন্ত্র চাই আগে, এবং আমরা যদি এতগুলো প্রার্থীকে একত্রিত করে ফেলি এবং তাদের প্রত্যেকের ক্যাডার এবং মুসলমানগুলো যদি একত্রিত করে ফেলি, ওই পরিস্থিতিতেও এক ধরনের অ্যানার্কি তৈরি করতে পারে। যেই রিস্ক মানে তৈরি হবে সবগুলো নির্বাচন একত্রিত করার জন্য, সেই রিস্কটা ওভারকাম করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি প্রয়োজনীয় পরিমাণে আছে? সেটা তো আমি মনে করি না আছে। সো একটা ইলেকশন ডেতে জেনারেল ইলেকশনটা করাই যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেখানে ওই দিনে আপনি স্থানীয় সরকার নির্বাচনকে নিয়ে আসবেন, এটা তো এতটা যদি প্র্যাকটিক্যাল হতো, এতটা যদি ইফিশিয়েন্ট হতো, তাহলে পৃথিবীর অন্যান্য দেশগুলোও প্র্যাকটিস করতো। এটা খুব কমই প্র্যাকটিস হচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হয় আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রাধান্য দেওয়া উচিত, যে আগের সরকারের ডিসকোর্সগুলো কিন্তু আমাদের অনেকের মাথায় আবার রয়ে গেছে মনে হচ্ছে। তারা অনেকেই কিন্তু এখনও ডেভেলপমেন্ট কেন্দ্র করে আলোচনা করছেন, এখনও অর্থনীতিকে প্রায়োরিটি দিয়ে নিয়ে আলোচনা করছেন। আমরা কিন্তু মহা সংকটের মধ্যে পড়েছি গত 15 বছর, অর্থনৈতিক বিষয়টাতে না, কিন্তু উন্নয়নের বিষয় না, কিন্তু আমরা সংকটে পড়েছিলাম রাজনৈতিক ইস্যুতে। আমার কাছে মনে হয় এখনও আমাদের বর্তমান সরকার সহ এবং তাদের সাথে যারা পুনর্গঠিত প্রশাসনে এসেছেন, তারা কোনোভাবে রাজনীতিকে প্রায়োরিটি দিতে পারছেন কিনা, এটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে আপনার এই কথার পরে। বিশেষ করে এখন আপনি যেটা বলেন অর্থ বাঁচানোর জন্য নির্বাচন একই দিনে করার আলোচনার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে তারা রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন না, রাজনৈতিক বিশেষজ্ঞদের সাথে কথা বলছেন না। তারা যদি রাজনৈতিক বিশেষজ্ঞের কথা বলতেন, আমাদের মতো সোসাইটিতে এইরকম একটা ডেভেলপিং কান্ট্রিতে এইরকম একটা
যে সকল সোসাইটিতে প্রচুর মুসলমানের ব্যবহার হয় নির্বাচনে, যে সকল সোসাইটিতে প্রচুর আর্থিক লেনাদেনা হয় নির্বাচন সময়, এগুলোকে পাহারা দেওয়া, এগুলোকে নিয়ন্ত্রণ করা, ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা, মহিলা ভোটারের এবং সংখ্যালঘু ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে, এগুলো অনেক বেশি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর যে ব্যবহার লাগবে এবং তার ক্ষেত্রে যে ধরনের চিন্তা চেতনা এবং ম্যানেজমেন্ট লাগবে, সেই জায়গায় প্রায়োরিটি দিতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে। সেই কাজ করার সময় আমাদের আর্থিক বিবেচনা না করিয়া এখনও আমাদের রাজনীতিকে বিবেচনা করা উচিত, রাজনীতিকে সবার সামনে রাখা উচিত, গণতন্ত্রকে সবার সামনে রাখা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা ইফিশিয়েন্ট ইলেকশন, একটা ডেমোক্রেটিক ইলেকশন, একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন, একটা ক্রেডিবল ইলেকশন। কত টাকা বাঁচলো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো নাগরিকরা 3 বার ভোট দিতে পারে নাই, আপনি এইবারও কিন্তু ভোটের জায়গায় জগাখিচুড়ি করে ফেলেন না, তাহলে কিন্তু নাগরিকরা ভোট দিতে যদি না পারে, ভোটটা যদি সঠিকভাবে না হয়, ভোটটাতে যদি আরও অনেক বেশি ম্যানিপুলেশন হয়, তাহলে কিন্তু দেশের পরিস্থিতিটা আরও সংকটে পড়ে যাবে। সুতরাং এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হবে যদি তারা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, যেটা গত 1 যুগ ধরে মানুষ মিস করছে। এই জন্য আমার কাছে মনে হয় আর্থিক বিষয়গুলোর জন্য নির্বাচন কমিশনের মাথায় খুব কম থাকে, নির্বাচন কমিশনারের জন্য প্রায়োরিটি দেয় এমন একটা নির্বাচন, যে নির্বাচনটা জনগণ গ্রহণ করবে এবং আমরা যেন একটা দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং পরবর্তীতে আর যেন কর্তৃত্ববাদ, ফেসিবাদ ফিরে না আসে, এই ধরনের সরকার ব্যবস্থা ফিরে পাই। যেই সরকার ব্যবস্থা 5 বছর পর বা 4 বছর যেই মেয়াদ আপনারা ঠিক করবেন, সেই মেয়াদ অনুযায়ী যেন তারা আবার নাগরিকদের কাছে ভোটের জন্য ফিরে আসে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আলোচনা করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। তিনি আলোচনা করছিলেন নির্বাচনের গণতন্ত্রটাকে প্রাধান্য আমরা দিব নাকি খরচকে প্রাধান্য দিব। নিচ্ছি আরও একটি বিরতির পর ফিরে এসে জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে প্রতিদিনই আমরা কোনো একটি সংসদীয় আসনের পরিক্রমা জানাতে চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে বলবো নওগাঁ 3 আসন সম্পর্কে। নওগাঁ 3 আসন জাতীয় সংসদের 48 নম্বর আসন। এই আসনটি নওগাঁর বদলগাছি এবং মহদেবপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার 3,82,488 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,90,248 জন, নারী ভোটার 1,92,240 জন। অর্থাৎ এই আসন যেটির সম্পর্কে আমরা কথা বলছিলাম, এই আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার সংখ্যাই বেশি। তো এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।